আসলে জীবনটা বড়ই অদ্ভুত। আমরা একভাবে সবকিছু ছক্কাটি আর সময় আমাদের নিয়ে যায় অন্য কোনো অচেনা ঠিকানায়। এই যে আমাদের ঢাকা শহর, এখানে হাজার হাজার মানুষের ভিড়ে কত না গল্প চাপা পড়ে থাকে। তবে রাকিব আর সাদিয়ার গল্পটা একটু আলাদা, একটু বেশিই কষ্টের। ভাবুন তো, ডিভোর্সের ৩ বছর কেটে গেছে। যে মেয়েটা একদিন জজ হওয়ার স্বপ্ন দেখত, আজ সে সত্যিই বিচারপতির আসনে। আর ঠিক সেই দিনই হাইকোর্টের গেটের সামনে ধুলোবালিতে মাখা অবস্থায় বসে আছে তার প্রাক্তন স্বামী। ৩ দিন পেটে দানা পানি নেই, একদম কঙ্কালসার অবস্থা। সেখানে যা ঘটেছিল তা দেখে উপস্থিত মানুষের চোখ ভিজে গিয়েছিল। এটি কোনো রূপকথা নয়, বরং আমাদের চারপাশের এক চরম বাস্তবতা। রাকিবের কথা যদি বলি, ও ছিল খুব সাদাসিধে একটা ছেলে। ঢাকার এক সাধারণ পাড়ায় ছোট একটা ঘরে থাকত ওরা। ওর বাবা ছিলেন সরকারি অফিসের সাধারণ একজন কেরানি, আর মা সংসার সামলাতেন। রাকিব খুব মেধাবী ছাত্র ছিল তা নয়, কিন্তু ওর ভেতর একটা জিনিস ছিল ১৬ আনা, সেটা হলো সততা। ও বিশ্বাস করত নিজের পরিশ্রমের ঘাম ঝরিয়ে যেটুকু পাওয়া যায় তাতেই আসল শান্তি। ছোটবেলা থেকেই অভাবের সাথে লড়াই করতে করতে ও বড় হয়েছে, তাই জীবনের রূঢ় দিকগুলো ওর খুব চেনা ছিল। কলেজে রাকিবের একটা আলাদা কদর ছিল। ও সবসময় মানুষের উপকারে আসত। কোনো বন্ধুর টিউশন ফি বাকি পড়েছে, রাকিব নিজের হাত খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে দিত। কারো নোট লাগবে, রাকিব নিজের পড়াশোনা ফেলে তাকে সাহায্য করত। মানুষ হিসেবে ওর মনটা ছিল একদম পরিষ্কার। আর এই কলেজ ক্যাম্পাসেই ওর জীবনে এলো সাদিয়া। সাদিয়া ঠিক আটপৌড়ে মেয়েদের মতো ছিল না। ওর চোখ দুটো দেখলে বোঝা যেত সেখানে কিছু একটা পাওয়ার তীব্র নেশা আছে। ওর স্বপ্ন ছিল ও একদিন বিচারক হবে। যখন ও আইনের বই নিয়ে বসত, ওর চারপাশটা যেন স্থির হয়ে যেত। আইনের ধারা আর কোর্ট কাছারির ওই জগৎটাই ছিল ওর ধ্যান জ্ঞান। সাদিয়ার চোখে সবসময় সেই বিশাল স্বপ্নের প্রতিফলন দেখা যেত, যা ওকে আর সবার থেকে আলাদা করে রাখত। রাকিব আর সাদিয়ার শুরুটা কিন্তু আর ৫টা সাধারণ বন্ধুত্বের মতোই ছিল। লাইব্রেরির সেই শান্ত কোণ, ক্লাস শেষে ঝটপট কিছু নোট গুছিয়ে নেওয়া, আর মাঝে মাঝে ক্যান্টিনের আড্ডায় চায়ের কাপে তুফান তোলা, এভাবেই কাটছিল ওদের দিনগুলো। তবে বন্ধুত্ব থেকে ভালোবাসায় পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। সাদিয়ার চোখে বিচারক হওয়ার যে বিশাল স্বপ্ন ছিল, সেটা রাকিবকে মুগ্ধ করত। ও ভাবত, এত জেদ একটা মেয়ের মধ্যে থাকতে পারে। অন্যদিকে সাদিয়াও রাকিবের মধ্যে এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পেয়েছিল। ওর ওই সাধারণ চালচলন আর ঠান্ডা মাথার সততা সাদিয়ার খুব পছন্দ ছিল। পড়তে পড়তে সাদিয়া যখন টায়ার্ড হয়ে যেত, রাকিব তখন হুটহাট মজা করে পরিবেশটা হালকা করে দিত। ও বলতো, তুমি জজ হলে কিন্তু আমি কোর্টে গিয়ে সবার কাছে ভাব নেব যে ওই যে দেখছেন বিচারক, উনি আমার ঘরণী। সাদিয়া তখন লাজুক হেসে বলতো, স্বপ্ন তো দেখছ অনেক, আগে সত্যি হতে দাও। প্রেম তো হলো, কিন্তু বিয়ের পথটা মোটেও সোজা ছিল না। সাদিয়ার ফ্যামিলি চেয়েছিল জামাই হবে কোনো বড়লোক বা প্রতিষ্ঠিত কেউ। তাদের চোখে রাকিব ছিল একদম নগণ্য, যার না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে উজ্জ্বল ভবিষ্যৎ। আবার রাকিবের বাড়ি থেকেও আপত্তি ছিল। তাদের ধারণা ছিল, এত উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ঘর বাঁধবে কি করে, একদিন হয়তো তাদের ছেলেকে ছেড়ে চলে যাবে। অনেক মান অভিমান আর কান্নাকাটির পর দুই পরিবার শেষ পর্যন্ত হার মানল। রাকিব আর সাদিয়ার ৪ হাত এক হল। বিয়ের পর ওদের ছোট্ট সেই সংসারটা ছিল যেন এক টুকরো জান্নাত। খুব বেশি আসবাব বা জৌলুস ছিল না ঠিকই, কিন্তু ভালোবাসার অভাব ছিল না এক বিন্দুও। রাকিব নিজেই সকালে তাড়াতাড়ি উঠে চা বানিয়ে সাদিয়াকে পড়ার জন্য ডেকে দিত। ও জানত সাদিয়ার লক্ষ্যটা কত কঠিন। ও সবসময় বলতো, সাদিয়া, তুমি শুধু তোমার আইন কানুন আর বই নিয়ে থাকো, বাজারের ব্যাগ থেকে শুরু করে থালা বাসন ধোয়া সব আমি দেখে নেব। সত্যিই তাই। সাদিয়ার যাতে ১ মিনিট সময়ও নষ্ট না হয়, রাকিব নিজের কাজ সেরে এসেও ঘরের সব কাজ একাই হাসি মুখে সামলে নিত। অনেক গভীর রাতে সাদিয়া যখন নোট করতে করতে চোখ কচলাত, রাকিব ঠিক তখনই ১ কাপ গরম চা আর বিস্কুট নিয়ে পাশে গিয়ে বসত। সাদিয়ার তখন মনে হতো, এই মানুষটা পাশে না থাকলে হয়তো ওর এই সংগ্রামের পথটা অনেক আগেই থমকে যেত। রাকিবের এই নিঃস্বার্থ ভালোবাসা সাদিয়ার কাছে ছিল পৃথিবীর সেরা পাওনা। কিন্তু সময় তো আর কারোর জন্য বসে থাকে না, আর ভাগ্যদেবতাও সবসময় সহায় হয় না। বিয়ের রঙিন দিনগুলো কাটতে না কাটতেই রাকিব ছোটখাটো একটা ব্যবসায় নামল। ওর মনে ছিল আকাশ ছোঁয়া আশা, একটু সচ্ছল হবে, বউকে সুখে রাখবে। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। ব্যবসার শুরুতে সব ঠিকঠাক থাকলেও হঠাৎ করেই সব ওলটপালট হয়ে গেল। একে তো লস, তার উপর ঋণের বোঝা। রাকিবের রাতের ঘুম হারাম হয়ে গেল।
ঠিক সেই সময়েই সাদিয়ার পড়ার চাপও একদম তুঙ্গে। জজ হওয়ার পরীক্ষা মানে তো আর চারটিখানি কথা নয়, দিনরাত এক করে শুধু আইনের ধারা মুখস্থ করা। এই অভাব আর মানসিক চাপের জাতাকলে পড়ে ওদের সাজানো সংসারটা ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠল। যে ঘরে আগে শুধু হাসাহাসি আর খুনসুটি চলত, সেখানে এখন কেবলই গুমোট নীরবতা। কখনো অভাব নিয়ে খিটিমিটি লাগত, কখনো বা সময় দিতে না পারা নিয়ে অভিমান। সাদিয়ার মনে একটা খচখচানি দানা বাঁধল। রাকিব বোধহয় অপদার্থ, আর ওর এই ব্যর্থতার রেশ সাদিয়ার কেরিয়ারেও এসে পড়ছে। আর রাকিবের মনে হতো এই দুর্দিনে যার পাশে থাকার কথা, সেই সবচেয়ে বেশি পর হয়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় রাকিব যখন ধুলোবালি মেখে বিধ্বস্ত শরীরে বাসায় ফিরল, দেখল সাদিয়া জানলার দিকে তাকিয়ে ঠাঁই বসে আছে। অস্থির হয়েও জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, শরীর খারাপ? সাদিয়া ওর দিকে না তাকিয়েই খুব ঠান্ডা গলায় বলল, রাকিব, আমার মনে হয় আমরা এখন দুদিকে চলে যাচ্ছি। রাকিব যেন কানে ভুল শুনল। মানে, এসব কি বলছ? সাদিয়ার চোখের কোণে পানি টলমল করছিল ঠিকই, কিন্তু ওর গলাটা ছিল পাথরের মতো শক্ত। ও বলল, আমি বিচারক হতে চাই রাকিব, আর এই টানা পড়েন প্রতিদিনের এই অশান্তির মধ্যে আমার পক্ষে আর চলা সম্ভব না। রাকিবের মনে হল ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ও অসহায়ভাবে সাদিয়ার হাত ধরতে চাইল, বলল, সাদিয়া, আমি তো জান লুড়িয়ে দিচ্ছি সব ঠিক করতে, তুমি শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু সাদিয়ার মনে ততদিনে 1 যোজন মাইল দূরত্ব তৈরি হয়ে গেছে। সেই রাত থেকে কথা বলা, হাসি সব যেন কর্পূরের মতো উড়ে গেল। আর তারপর একদিন রাকিবের কল্পনাকেও হার মানিয়ে সাদিয়া ওর হাতে ডিভোর্সের নোটিশ ধরিয়ে দিয়ে চলে গেল। এক নিমেষেই সব শেষ হয়ে গেল। সাদিয়ার মুখে ডিভোর্সের কথা শোনার পর রাকিবের মনে হল ওর ভেতরে সব কিছু বুঝি পাথর হয়ে গেছে। ও অনেকক্ষণ একটা শব্দও উচ্চারণ করতে পারেনি। ওর মস্তিষ্কে শুধু একটা দৃশ্যই বারবার আসছিল, সাদিয়ার পড়ার জন্য নিজের স্বপ্নগুলো বিসর্জন দেওয়ার সেই মুহূর্তগুলো। সত্যি কি একটা সম্পর্ক এভাবে ঠুনকো কাগজের মতো ছিলে খেলা যায়? কিন্তু সাদিয়ার সিদ্ধান্তের নড়চড় ছিল না। কয়েক মাস পর সই সাবুত হল। আদালতের সেই রুক্ষ পরিবেশে ওদের সম্পর্কের আইনি ইতি ঘটল। কোর্টের সিঁড়ি দিয়ে নামার সময় রাকিবের মনে হচ্ছিল যেন ও কোনো শূন্যতায় তলিয়ে যাচ্ছে। যার সাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই আজ সবচেয়ে বড় অচেনা। অন্যদিকে সাদিয়া নিজেকে শক্ত করল। ও অতীতকে একপাশে সরিয়ে রেখে শুধু নিজের ক্যারিয়ার নিয়েই মেতে রইল। বিচারকের ওই আসনটাই ছিল তখন ওর একমাত্র নেশা। সময় তো আর থেমে থাকে না, কিন্তু রাকিবের জন্য প্রতিটি মুহূর্ত যেন স্থবির হয়ে গেল। সেই ছোট্ট ঘরটা, যেখানে একসময় কত গল্প আর হাসাহাসি হতো, সেটা এখন একটা খাঁ খাঁ করা নির্জন জায়গায় পরিণত হয়েছে। ঘরের প্রতিটি ধূলিকণা যেন সাদিয়ার কথা মনে করিয়ে দেয়। রান্নাঘরের তাকে সেই পুরনো চায়ের কাপটা, সাদিয়ার আইনের বইয়ে ঠাসা আলমারিটা, কিংবা ওই পড়ার ওই টেবিলটা, সব যেন এক একটা জীবন্ত ক্ষত। রাকিব ঘণ্টার পর ঘণ্টা ওই টেবিলটার দিকে তাকিয়ে থাকত। ও কিছুতেই মেলাতে পারছিল না যে মানুষটাকেও নিজের হাতের তালুর মতো চিনত, সেই মানুষটা এত সহজে অন্য মানুষ হয়ে গেল কিভাবে। কিন্তু রাকিব তো আর বসে থাকার ছেলে নয়। ও ভাবল এভাবে ভেঙে পড়লে চলবে না। ও আবার ওর ছোট ব্যবসাটা নিয়ে কোমর বেঁধে নামল। পরিচিতদের দ্বারে দ্বারে গেল, নতুন কিছু করার চেষ্টা করল। কিন্তু কপাল বোধহয় ওকেই পোড়াতে চেয়েছিল। মার্কেটে তখন নতুন সব বড় বড় ব্যবসা জাকিয়ে বসেছে, ওর মতো ছোট পুঁজির মানুষের সেখানে টেকা দেয়। ধীরে ধীরে রাকিবের ওপর ঋণের পাহাড় জমল। বাসার কারেন্ট বিল দিতে পারছে না, দোকানের মালিক রোজ ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। অনেক রাত এমন গেছে যে ও খালি পেটে ছাদের দিকে তাকিয়ে শুয়ে থেকেছে। সারাদিন কাজ খুঁজে হন্যে হয়ে ঘুরেও দিন শেষে যখন পকেটে একটা পয়সাও থাকত না, তখন ওর কান্না পাওয়ার বদলে কেন জানি শুধু বুক ফেটে দীর্ঘশ্বাস বের হতো। সাদিয়ার গল্পটা কিন্তু তখন একদম অন্য মোড় নিয়েছে। বিচ্ছেদের পর ও যেন জেদ ধরে নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলল। ওর মাথায় তখন একটাই ভূত চেপেছিল, বিচারক ওকে হতেই হবে। সকাল থেকে রাত পর্যন্ত আইনের সব জটিল ধারা আর আদালতের পুরনো ধুলো পড়া নথির মাঝেই কাটত ওর সময়। পড়তে পড়তে মাঝে মধ্যে যখন মাথা ঝিমঝিম করত বা ক্লান্তি চরমে পৌঁছাত, তখন ওর অজান্তেই দুফোঁটা চোখের জল বইয়ে ততায় পড়ত। কিন্তু পরক্ষণেই ও নিজেকে শক্ত করত। ও ভাবত, এতদূর যখন এসেছি তখন হেরে যাওয়ার প্রশ্নই আসে না। একবার নয়, দুইবার নয়, 3 বারের মাথায় গিয়ে সাদিয়ার সেই স্বপ্ন সত্যি হল। যেদিন রেজাল্ট বেরোল, ও দেখল তালিকায় ওর নামটা উপরের দিকেই আছে। ও এখন জজ। সাদিয়ার বাড়িতে তখন রীতিমতো উৎসব শুরু হয়ে গেল। মা বাবার পা যেন আর মাটিতে পড়ে না।
মেয়ে এখন বিচার করবে, বড় বড় উকিলরা ওর সামনে মাথা নিচু করে দাঁড়াবে, ভাবতেই তাদের বুক গর্বে ভরে উঠত। সাদিয়ার লাইফটাও বদলে গেল 180 ডিগ্রি। থাকার জন্য আলিশান ফ্ল্যাট, যাতায়াতের জন্য নীল বাতি লাগানো সরকারি গাড়ি, সবই পেল ও। কিন্তু এই বিশাল বাড়ির নিস্তব্ধতায় যখন ও একা বসে থাকত, কেন জানি মাঝে মধ্যে রাকিবের ওই হাসি মুখটা ওর মনে পড়ে যেত। মনে পড়ত কিভাবে ছেলেটা নিজের খেয়ে না খেয়ে সাদিয়ার সব আবদার পূরণ করত। সাদিয়ার ভেতরটা হাহাকার করে উঠত ঠিকই, কিন্তু পরক্ষণেই ও নিজের মনকে পাথর করে ফেলত। ও ভাবত পেছনে ফিরে তাকিয়ে আর লাভ নেই। অথচ রাকিবের কপালটা বোধহয় বিধাতা একদম কয়লা দিয়ে লিখেছিলেন। ঋণের চাপে শেষমেশ সম্বল বলতে ওই ছোট্ট দোকানটাও হাতছাড়া হয়ে গেল। এখন রাকিব এই ঢাকা শহরে এক যাযাবর। পেটের তাগিদে ও এখন দিনমজুর। কখনো আড়তে বিশাল সব ভারী বস্তা পিঠে নিয়ে টালমাটাল পায়ে হাঁটে, কখনো আবার পাইকারি দোকানে মাল ওঠানোর কাজ করে। এই অমানুষিক খাটুনির পরও জুটত সামান্য কিছু টাকা। কোনো দিন তো কপালে কাজও জুটত না। সেই দিনগুলোতে পেটে গামছা বেঁধে ফুটপাথে শুয়ে থাকা ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। ওর ওই চকচকে সততা আজ ধুলো আর ঘামের নিচে কোথাও যেন চাপা পড়ে গেছে। রাকিব যখন একদম নিচে নেমে গেল, তখন দেখল চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে যায়। একসময় যাদের সাথে চায়ের দোকানে আড্ডা না দিলে বিকেলটা কাটত না, তারা এখন ওকে দেখলেই উল্টো দিকে হাঁটা দেয়। খুব অবাক হয়েও ভাবত, মানুষ এত দ্রুত পাল্টে যায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে গালি দিত। মনে হতো ওপরওয়ালাও বোধহয় ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এত কিছুর পরও ওর জেদ ছিল, সব হবে, তবুও কারো কাছে হাত পাতবে না। হাড় জিরজিরে শরীরেও ওর আত্মসম্মানটুকু দগদগে ক্ষতের মতো টিকেছিল। দেখতে দেখতে আরও 3টে বছর পার হয়ে গেল। এই 3 বছরে সাদিয়া এখন বিচারকের আসনে বসে হুকুম দেয়, আর রাকিব ধুঁকতে ধুঁকতে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। অভাব যখন চরমে, তখনও শুনল হাইকোর্ট এলাকায় নাকি টুকটাক ফরমায়েশ খাটার কাজ পাওয়া যায়। এক বুক আশা নিয়ে 7 সকালে ও হাইকোর্টের দিকে রওনা দিল। গায়ে ওর পুরনো ময়লা পোশাক, পায়ে ছেঁড়া চটি, কিন্তু চোখে ছিল বেঁচে থাকার এক শেষ চেষ্টা। সারাদিন এক অফিস থেকে অন্য অফিসে ঘুরল ও, কিন্তু কেউ ওকে পাত্তাই দিল না। সন্ধে যখন নামল, তখন ওর শরীর আর চলছিল না। পেটে 3 দিনের খিদে, পকেটে একটা কানাকড়িও নেই। পরের দিন সকালে ও আবারও সেই হাইকোর্ট চত্বরে এসে হাজির হল। ভাবল আজ নিশ্চয়ই কিছু একটা হবে, কিন্তু সময় গড়ালো, ভাগ্য ফিরল না। ক্ষুধার জ্বালায় ওর মাথা ঝিমঝিম করছিল, চোখের সামনে সব অন্ধকার দেখছিল ও। নিরুপায় হয়ে হাইকোর্টের মেন গেটের এক কোণায় ধপ করে বসে পড়ল। 3 দিন একদানা খাবার না পড়লে একটা মানুষের শরীরের কি দশা হয়, সেটা রাকিব তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ও সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। ঠিক তখন ওখানকার গার্ডরা ওকে জটলা পাকাতে দেখে তেড়ে এলো। এই ভিখারি, এখানে কেন? ওঠ এখান থেকে। একজন গার্ড তো প্রায় গায়ের ওপর এসেই ধমকালো। রাকিব খুব ক্ষীণ স্বরে শুধু বলতে পারল, স্যার, আমি ভিক্ষে করতে আসিনি, একটা কাজের জন্য বসে আছি। কিন্তু ওর ময়লা পোশাক আর কঙ্কালসার চেহারা দেখে গার্ডদের বিশ্বাস হল না। তারা ওকে একরকম ধাক্কা দিয়ে ওখান থেকে সরানোর চেষ্টা করতে শুরু করল। ঠিক ওই সময়টাতে দূর থেকে একটা সাদা রঙের চকচকে সরকারি গাড়ি হর্ন দিতে দিতে গেটের কাছে চলে এলো। গাড়ির মাথায় লাল বাতিটা জ্বলছে। জাদরেল শক পুলিশ আর গার্ডরা গাড়িটা দেখেই রাকিবকে ফেলে দিয়ে সোজা হয়ে স্যালুট ঠুকতে ব্যস্ত হয়ে পড়ল। গাড়িটা গেটের একদম সামনে এসে ব্রেক কষতেই ড্রাইভার তড়িঘড়ি করে নেমে পেছনের দরজা খুলে দিল। ভেতর থেকে নামলেন এক নারী, পরনে কালো জজ কোট, চোখে মুখে এক তীব্র আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের ছাপ। এই নারী আর কেউ নন, স্বয়ং সাদিয়া। আজ তিনি এই আদালতের বিচারক। গার্ডরা যখন সম্মানের সাথে তাকে পথ করে দিচ্ছিল, সাদিয়া গম্ভীর মুখে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই গেটের এক কোণায় ওভাবে একটা মানুষকে পড়ে থাকতে দেখে তার পা দুটো যেন মাটিতে গেথে গেল। লোকটা এমনভাবে নুয়ে বসেছিল যে তার মুখ দেখা যাচ্ছিল না। জীর্ণ পোশাক আর ধুলোমাখা শরীর দেখে যে কেউ তাকে ভিখারিই ভাববে। সাদিয়া কি মনে করে একটু থামলেন। ঠিক সেই মুহূর্তে রাকিব খুব ধীর লয়ে ওর মাথাটা একটু তুলল। সাদিয়ার চোখের সাথে ওর চোখটা যখন এক হল, সাদিয়ার মনে হল পায়ের তলা থেকে যেন ঢাকা শহরটাই সরে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সামনে ধুলোয় মিশে থাকা এই মানুষটা কোনো অচেনা কেউ নয়। এ তো সেই মানুষ যে নিজের সবটুকু দিয়ে সাদিয়াকে আজকের এই আসনে বসিয়েছে।
এই তো সেই রাকিব। সাদিয়ার চোখের পলক পড়ছিল না। ওর সামনে বসাই মানুষটার দিকে তাকালে এখন ভয় লাগে। হাড় জিরজিরে শরীর, গাল দুটো ভেঙে ভেতরে ঢুকে গেছে, চোখ দুটো কোটরাগত। উস্কো খুস্কো চুল আর ছেঁড়া ময়লা পোশাকে রাকিবকে দেখে মনে হচ্ছিল জীবন বুঝি ওকে পিষে মেরে ফেলেছে। সাদিয়ার মনের পর্দায় একে একে ভেসে উঠতে লাগল ফেলে আসা সেই দিনগুলো। মনে পড়ল সেই ছোট্ট ঘরটার কথা। অভাবের দিনেও রাকিব কিভাবে সকালে নিজের হাতে চা বানিয়ে ওকে পড়তে ডাকত। মনে পড়ল সেই রাতগুলোর কথা, যখন সাদিয়া পড়ার টেবিলে ঘুমিয়ে পড়লে রাকিব অতি সযত্নে ওকে কোলে করে বিছানায় শুইয়ে দিত। আজ সাদিয়া সফল, আজ সে জজ, আর যে মানুষটা এই জজ বানানোর জন্য নিজের জীবনটা তিলে তিলে শেষ করে দিল, সে আজ হাইকোর্টের গেটেই ভিখারি হয়ে পড়ে আছে। সাদিয়ার ভেতরটা ডুকরে কেঁদে উঠল, কিন্তু তিনি কেবল পাখর হয়ে ওই কঙ্কালসার মানুষটার দিকে তাকিয়ে রইলেন। গার্ডরা তখনও রাকিবকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত। একজন রীতিমতো খেঁকিয়ে উঠল, এই ফকিন্নির পুত, সর এখান থেকে। দেখতে পাচ্ছিস না জজ সাহেবা আসছেন? ধাক্কা খেয়ে ধুলোর ভেতর থেকে ওঠার চেষ্টা করল রাকিব। পারল না। টানা ৩ দিন পেটে দানা পানি পড়েনি। খিবের চোটে পা দুটো নিজের ভারী নিতে পারছিল না। থরথর করে কাঁপছিল হাঁটু। জরাজীর্ণ শরীরটা টলতে টলতে আবার বসে পড়ল মাটিতে। গাড়ি থেকে নেমেই এই পুরো দৃশ্যটা দেখল সাদিয়া। তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই দুমড়ে মুছড়ে গেল। আর ১ সেকেন্ডও ভাবল না সে, প্রায় ছুটে গেল সেদিকে। থামুন আপনারা! জজ সাহেবের এমন ধমকে গার্ডদের হাত পা যেন পেটের ভেতর সেঁধিয়ে গেল। যে যার জায়গায় বরফ। সাদিয়া কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল। তার চোখের পলক পড়ছে না। দৃষ্টি আটকে আছে ধুলোয় মাখামাখি ওই লোকটার দিকে। রাকিবও চিনেছে তাকে। চেনার পরেই তার রিফ্লেক্স কাজ করল। চোখ নামিয়ে নিল মাটিতে। এই ছেঁড়া খোড়া ভিখারির মতো চেহারায় নিজের প্রাক্তন স্ত্রীর সামনে দাঁড়ানোর চেয়ে মাটি ফাঁক হয়ে গেলে হয়তো সে বেশি খুশি হতো। নিজের এই অবস্থার জন্য চরম এক অস্বস্তি আর লজ্জা তাকে কুঁকড়ে দিচ্ছিল। অজান্তেই সাদিয়ার গলা দিয়ে একটা স্বর বেরিয়ে এলো, খুব অস্পষ্ট, কাঁপা কাঁপা। রাকিব? পুরনো নামটা। অনেক দিন পর শোনা। জজ সাহেবার মুখে এই নাম শুনে রাকিবের ঘোলাটে চোখেও একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। সে খুব ধীরে মাথাটা তুলল। না, তার ওই জীর্ণ চেহারায় সাদিয়ার প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগও নেই। সাদিয়া দেখল লোকটার ঠোঁটের কোণে শুধু একটা ক্লান্ত, পরাজিত মানুষের হাসি ঝুলে আছে। চারপাশের গার্ডরা রীতিমতো বোকা বনে গেছে। জজ সাহেবার মতো একজন হাই প্রোফাইল মানুষ এই রাস্তার ভিখারিকে কোত্থেকে চেনেন? তাদের মাথায় অঙ্ক মিলছে না। সাদিয়া নিজেকে সামলে নিল। গলার স্বর এবার কিছুটা শক্ত। ওকে আমার সাথে ভেতরে আসতে দিন। নির্দেশ শুনে গার্ডরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল ১ সেকেন্ড, তারপর সুরসুর করে নাস্তা ছেড়ে দিল। সাদিয়া পা বাড়াল। তার ঠিক পেছনে পেছনে হাঁটতে শুরু করল রাকিব। হাঁটা ঠিক নয়, ধুকতে ধুকতে পা টেনে টেনে এগোনো। শরীর এতটাই দুর্বল যে প্রতিটা কদম ফেলতে তার সংগ্রাম করতে হচ্ছিল। কোর্ট ভবনের করিডর দিয়ে যাওয়ার সময় চারপাশের দৃশ্যটা দেখার মতো ছিল। আইনজীবী, মক্কেল, আদালতের অন্যান্য কর্মচারীরা থুমকে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে জজ সাহেবা হনহন করে হাঁটছেন, আর তার পেছনে ছেঁড়া জামাকাপড় পরা এক ভবঘুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কারুরই যেন বিশ্বাস হচ্ছিল না জজ সাহেবা এমন একজনকে সসম্মানে নিজের সাথে নিয়ে যাচ্ছেন। সোজা নিজের খাস কামরায় ঢুকল সাদিয়া। সেন্ট্রাল এসির কনকনে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগল। চেম্বারে ঢুকেই সামনের আরামদায়ক চেয়ারটার দিকে ইশারা করে সে বলল, বসো ওখানে। রাকিব টু শব্দটি করল না। শরীর আর দিচ্ছিল না। সে ধীরে সুস্থে চেয়ারটিতে বসে পড়ল। এখনও তার দৃষ্টি মেঝের কার্পেটে আটকানো। সাদিয়া তার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কতক্ষণ এভাবে কাটল কে জানে। বুকের ভেতর হাজারটা প্রশ্ন গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। কিভাবে এই অবস্থায় পৌঁছালো রাকিব? কি হয়েছিল তার সাথে? কিন্তু একটা শব্দও গলা দিয়ে বের হল না। নিস্তব্ধ চেম্বারে শুধু এসি চলার মৃদু শব্দটা ভাসতে থাকল, আর দুজনের মাঝখানে জমতে থাকল না বলা এক অদ্ভুত নীরবতা। সাদিয়াই নীরবতা ভাঙল। অনেকক্ষণ পর খুব নিচু গলায় ও শুধু এটুকুই বলতে পারল, কিভাবে এই অবস্থা হলো তোমার? রাকিবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, একদম নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস। ও বিড়বিড় করে বলল,
কাজের খোঁজে এসেছিলাম এখানে। ওর গলার স্বর এতটাই নিচু যে সাদিয়াকে ঝুঁকে শুনতে হল। সাদিয়া তাকিয়ে দেখল ওকে। কি জঘন্য অবস্থা হয়েছে লোকটার। চোখের নিচে কালি জমে গর্ত হয়ে গেছে, পুরো মুখটা রক্তশূন্য হয়ে একদম ফ্যাকাশে, শুকিয়ে কাঠ হয়ে গেছে চেহারাটা। সাদিয়া আর দেরি করল না। ইন্টারকমে পিয়নকে ডেকে প্রায় হুকুম করার স্বরে বলল, বাইরে থেকে ভালো দেখে খাবার নিয়ে আসুন তো, এক্ষুনি। মিনিট 10 মধ্যে খাবার চলে এলো। সাদিয়া নিজেই প্লেটটা সাজিয়ে রাকিবের সামনে ধরল। রাকিব প্রথমে একটু হাত গুটিয়ে নিল, হয়তো লজ্জা পাচ্ছিল, কিন্তু পেটের ক্ষুধা তো আর এসব মানে না। 3 দিনের না খেয়ে থাকা শরীরটা সব বাধা ভেঙে দিল। ও কাঁপা কাঁপা হাতে খাবার তোলা শুরু করল। ও যেভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, মনে হচ্ছিল প্রতিটা ভাতের দানা ওর কাছে জীবন বাঁচানোর শেষ সম্বল। সাদিয়ার চোখে পানি চলে এলো। ও তাকিয়ে থাকতে পারছিল না। ওর মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন এই লোকটাই রাত জেগে ওর পড়ার টেবিলে চা দিয়ে যেত। ও খেয়ে ঘুমানোর আগে রাকিব নিজে কিছু মুখে তুলত না। আর আজ সেই যত্নশীল মানুষটাই 3 দিন ধরে না খেয়ে পড়ে আছে। ভাগ্যের কি বিশ্রী রসিকতা। রাকিব খাওয়া শেষ করে চুপ করে বসে রইল, মাথাটা নিচু। ঘরটা একদম থমথমে হয়ে আছে। সাদিয়া চোখ মুছে জিজ্ঞেস করল, এতটা কষ্টে ছিলে, কারো কাছে একবার সাহায্য চাইতে পারলে না? রাকিব মুখ তুলল, ঠোঁটের কোণে একটা ম্লান হাসির রেখা। আমি তো হাত পাততে আসিনি সাদিয়া, আমি কাজ খুঁজতে এসেছি। এই একটা কথায় সাদিয়ার গা রিরি করে উঠল। লোকটার আত্মসম্মান এখনও কত জেদি। সাদিয়া আবার জিজ্ঞেস করল, এবার গলাটা রীতিমতো কাঁপছিল ওর, তুমি কি সত্যি 3 দিন কিছুই খাওনি? রাকিব নির্লিপ্তভাবে মেঝের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, 3 দিনই হবে। সাদিয়ার ভেতরের বাঁধটা এবার চুরমার হয়ে গেল। হু হু করে কেঁদে ফেলল ও। বুঝতে পারল নিজের কেরিয়ার আর সাফল্যের পেছনে ছুটতে ছুটতে ও আসলে কত বড় অপরাধী হয়ে গেছে। যে লোকটা ও সিঁড়ি হয়ে ওকে ওপরে তুলল, ও কিনা তাকেই মাঝপথে ছুঁড়ে ফেলে দিল। অনুশোচনায় সাদিয়ার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। ধরা গলায় ও শুধু বলতে পারল, কিভাবে সব এমন ওলটপালট হয়ে গেল রাকিব? তোমার এই দশা হলো কিভাবে? সাদিয়ার প্রশ্নের জবাবে রাকিব কয়েক পলক চুপ করে থাকল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ডিভোর্সের পর আমার দুনিয়াটা কেমন যেন একা একাই ওলটপালট হয়ে গেল। ব্যবসাটা লাটে উঠল, পাওনাদারদের চাপে দোকানটাও বেচে দিতে হল। এরপর এই শহরে পেটের দায়ে কত কাজ যে করেছি, কিন্তু কপাল তো, কোথাও বেশি দিন টিকতে পারলাম না। ও আবার মাথা নিচু করল। তবে বিশ্বাস করো সাদিয়া, আমি কিন্তু চেষ্টা থামাইনি, একটা দিনের জন্যও না। সাদিয়া কাঠের মতো স্থির হয়ে বসে ওর কথাগুলো শুনছিল। রাকিব একটু দম নিয়ে আবার বলল, আমি এখানেও আসলে একটা কাজ খুঁজতেই এসেছিলাম। মনে হয়েছিল হাইকোর্টের মতো এত বড় জায়গায় কোনো না কোনো অফিসে ফাইল আনা নেওয়া বা সরাব একটা কিছু তো জুটে যাবেই। সাদিয়ার চোখের জল আর বাধা মানল না। ওর মনে পড়ে গেল রাকিবের সেই পুরনো কথাটা, যেটা ও প্রায়ই বলত, মানুষের বড় জোর হল তার সততা আর খাটুনি। বিশাল ওই চেম্বারে 2 জন মানুষ মুখোমুখি বসে আছে, কিন্তু ঘরটা একদম নিস্তব্ধ। গত 3 বছরে জমে থাকা দূরত্ব যেন ওই নীরবতার মধ্যেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সাদিয়ার কলিজার ভেতরটা মুছড়ে উঠছিল বারবার। ও বুঝতে পারল টাকা, স্টেটাস, জজ হওয়া সবই হল, কিন্তু ও আসলে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যাকে এখনকার দিনে খুঁজে পাওয়া অসম্ভব। হঠাৎ রাকিব খুব শান্ত গলায় বলল, তুমি যা যা হতে চেয়েছিলে সব হতে পেরেছ। আমি সত্যি খুব খুশি যে শেষ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পেরেছ। ওর চোখে মুখে সাদিয়ার সাফল্যের জন্য একটা সত্যিকারের খুশির ঝিলিক। সাদিয়ার যেন এবার আকাশ ভেঙে মাথায় পড়ল। ও অবাক হয়ে ভাবল, যে লোকটা নিজে প্রতিদিন মরছে, তার মনে আমার জন্য এতটুকু ঘৃণা নেই। সাদিয়ার মনে হল, বড় জজ হওয়াটাই বড় কথা নয়, এই যে মানুষটার মনের ভেতর এতটুকু ময়লা নেই, এটাই আসলে আসল বড়লোকি। ঠিক ওই মুহূর্তে সাদিয়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। এমন কিছু করার কথা ভাবল যা আগে কখনো ভাবেনি। ও জানত এই কাজটা করলে শুধু রাকিবের জীবনই বাঁচবে না, ওর নিজের মনের ওপর পাথর হয়ে চেপে থাকা অপরাধ বোধটুকুও হয়তো হালকা হবে। সাদিয়া চেম্বারের বিলাসবহুল চেয়ারটায় বসে রইল, নিশ্চুপ। রাকিবের এক একটা কথা ওর বুকের একদম গভীরে গিয়ে কামড় দিচ্ছিল।
কেরিয়ারের নেশায় একদিন যে মানুষটাকে ও নিজের জীবন থেকে এক ঝটকায় বের করে দিয়েছিল, সেই লোকটা আজ ভিখারি হয়েও ওর উন্নতি দেখে মন থেকে দোয়া করছে। সাদিয়ার মাথার ভেতর তখন অপরাধবোধের ঝড়। বারবার মনে পড়ছিল সেই দিনটার কথা, যেদিন রাগের মাথায় আর ইগোর বশে ও আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছিল। তখন ওর মনে হতো জজ হবার স্বপ্নে রাকিব একটা বাধা ছাড়া আর কিছুই না। কিন্তু আজ নিজের উল্টো দিকে বসা এই নিঃস্ব মানুষটাকে দেখে সাদিয়ার মনে হল জীবনটা ও আসলে ঠিকঠাক বুঝতে পারেনি। নিজের জেদটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। বেশ কিছুক্ষণ পর রাকিব টলটলেতে চেয়ার থেকে উঠল। যাই তাহলে সাদিয়া, আমার মতো একজন মানুষকে নিজের চেম্বারে বসিয়ে খাওয়ালেন, এটাই অনেক বড় পাওয়া। সাদিয়া চমকে উঠে বলল, দাঁড়াও, কোথায় যাবে তুমি এখন? রাকিব একটু হাসল, প্রাণহীন হাসি। ভাগ্য যেখানে নিয়ে যায় ওখানেই যাব। ওর কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল স্রেফ একরাশ হতাশা। কথাটা সাদিয়ার বুকটাকে যেন এফোড় ওফোড় করে দিল। দাঁড়াও রাকিব। সাদিয়া আর এক মুহূর্তও ভাবল না। রাকিব দরজার কাছে গিয়ে থেমে গেল। সাদিয়া গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, তুমি তো এখানে কাজ খুঁজতেই এসেছিলে, তাই না? রাকিব শুধু মাথা নাড়ল, হ্যাঁ। সাদিয়া সাথে সাথে ইন্টারকমে স্টাফকে চেম্বারে ডাকল। লোকটা ঘরে ঢুকতেই সাদিয়া সরাসরি কাজের কথায় গেল। আমাদের কোর্টের রেকর্ড সেকশনে একজন নতুন লোক লাগবে বলেছিলেন না? জি ম্যাম, ওই পোস্টটা তো এখনও খালি। সাদিয়া রাকিবের দিকে তাকিয়ে স্টাফকে বলল, ঠিক আছে, আজ থেকে রাকিব সাহেব ওই জায়গায় জয়েন করবেন, ওনাকে জয়নিংয়ের ব্যবস্থা করে দিন। সাদিয়ার সিদ্ধান্ত শুনে স্টাফরা থমকে দাঁড়িয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা রাকিবও যেন বিশ্বাস করতে পারছিল না। ও সাথে সাথেই বলে উঠল, না সাদিয়া, এসবের দরকার নেই, আমি দয়া চাই না। সাদিয়া খুব ধীরে কথাগুলো গুছিয়ে নিল, রাকিব, এটা মোটেও দয়া না, এটা একটা চাকরি। তুমি এখানে খাটবে, তার বিনিময়ে পারিশ্রমিক পাবে, যেমন অন্য সবাই পায়। তোমার যোগ্যতা আর পরিশ্রম দিয়েই তোমাকে চলতে হবে। রাকিব কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল, তারপর বলল, যদি এটা সত্যিই একটা সম্মানের কাজ হয় তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। সাদিয়া শুধু আলতো করে মাথা নাড়ল। সেদিনই সব কাগজপত্রের কাজ শেষ হল। রাকিব যোগ দিল রেকর্ড সেকশনে। কাজ বলতে মূলত পুরনো নথিপত্র গুছিয়ে রাখা আর অফিসের ছোটখাটো ফরমায়েশ খাটা। কিন্তু রাকিব এই সাধারণ কাজটাকেই সিরিয়াসলি নিল। ও সবার আগে কোর্টে আসত, কাজ শেষ করে বেরোতে বেরোতে মাঝে মধ্যেই রাত হয়ে যেত। লোকজনের চোখেও পড়ল বিষয়টা। সবাই বুঝতে পারল লোকটা বড্ড জেদি আর পরিশ্রমী। কয়েক মাসের মধ্যে রাকিবের এলোমেলো জীবনটা একটু গুছিয়ে এলো। এখন ওর ছোট একটা ভাড়ার ঘর আছে, অন্তত না খেয়ে থাকার ভয়টা নেই। সব ঝাঁপিয়ে বড় কথা হল, লোকটা আবার বুক ফুলিয়ে হাঁটার সাহস ফিরে পেয়েছে। সাদিয়া আড়াল থেকে প্রায়ই দেখত ওকে। ডাস্ট মাখা ফাইলের স্তূপে রাকিবকে ওভাবে পরিশ্রম করতে দেখে সাদিয়ার বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। সম্মান আর অপরাধবোধ দুটো মিলে ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। একদিন সন্ধ্যের দিকে কোর্ট ফাঁকা হয়ে যাওয়ার পর সাদিয়া পিয়ন পাঠিয়ে রাকিবকে চেম্বারে ডেকে আনল। রাকিব কিছুটা কুকড়ে ভেতরে ঢুকল। সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, রাকিব, আমার কিছু বলার আছে। আমি আসলে খুব বড় একটা ভুল করে ফেলেছি। যেদিন তোমার পাশে আমার থাকাটা সবচেয়ে জরুরি ছিল, সেদিন আমি শুধু নিজের কথা ভেবে তোমার হাতটা ছেড়ে দিয়েছিলাম। চেম্বারটা একদম নিস্তব্ধ। সাদিয়ার চোখের জল টপ টপ করে গড়িয়ে পড়ছে। ও শুধু বিড়বিড় করে বলতে পারল, সেদিন যদি জেদ ধরে বসে না থাকতাম রাকিব, তবে আমাদের জীবনটা আজ অন্যরকম হতো, সব হয়তো হারাতাম না। রাকিব কিছু সময় চুপ করে থেকে খুব শান্তভাবে জবাব দিল, সাদিয়া, মানুষ তো ভুল করেই। কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল তা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। সময় আমাদের যা দেয় সেটা মাথা পেতে নেয়াই বুদ্ধিমানের কাজ। সাদিয়া চোখ মুছতে মুছতে করুণ সুরে জিজ্ঞেস করল, তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে? রাকিবের মুখে সেই চেনা হাসিটা ফুটে উঠল। ও বলল, আমি তো তোমাকে কোনোদিন খারাপ ভাবিনি। মনেই যখন ঘেন্না নেই, তখন মাফ করার কথা আসছে কোত্থেকে? রাকিবের এই মহানুভবতা দেখে সাদিয়ার কান্না আর থামল না। ও সেদিন বুঝতে পারল, সব সম্পর্ক এক হয় না। তাদের পুরনো সংসার হয়তো ফিরে আসবে না, কিন্তু একে অপরের প্রতি যে গভীর সম্মান তৈরি হল, তা ওই হারানো সংসারের চেয়েও দামি। এরপর সময়ের সাথে সাথে রাকিবের অবস্থা বদলাতে শুরু করল।
ওর কাজের প্রতি একাগ্রতা দেখে হাইকোর্ট কর্তৃপক্ষ ওর চাকরিটা পার্মানেন্ট করে দিল। এখনও সম্মানের সাথে নিজের জীবন চালাচ্ছে। ওদিকে সাদিয়াও ভেতর থেকে বদলে যেতে লাগল। ও বুঝতে পারল জজ হওয়ার চেয়েও বড় কথা হলো ভালো মানুষ হওয়া। আসলে জীবন আমাদের অনেক সময় এমন সব শিক্ষা দেয় যা কোনো বইয়ে নেই। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বড় ডিগ্রি বা পদের চেয়েও বড় সম্পদ হলো মানুষের ভেতরের দয়া। সময় কখন চাকা ঘুরিয়ে দেয় কেউ জানে না। যাকে একদিন তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছিল, সেই মানুষটাই হয়তো কোনোদিন আপনার সামনে আয়নার মতো দাঁড়িয়ে যাবে। সাদিয়া সেদিন যদি জজের ইগো নিয়ে রাকিবকে তাড়িয়ে দিত, তবে রাকিব হয়তো ধুকে ধুকে মরত। কিন্তু ওর ওই একটা ছোট্ট মানবিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচিয়ে দিল, আর সাদিয়ার নিজের অপরাধ বোধটাকেও মুক্তি দিল। এটাই হলো মানুষের বড় পরিচয়। বন্ধুরা, একটা কথা জিজ্ঞেস করি, সাদিয়ার জায়গায় আপনি থাকলে কি করতেন? অতীতকে ভুলে যেতেন নাকি সাদিয়ার মতো হাত বাগিয়ে দিতেন? কমেন্ট করে জানান আপনাদের মতামত। গল্পটা ভালো লাগলে আমাদের তালভিয়া ভয়েস চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।